দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা। নমস্কার দর্শক বন্ধুরা, হট সিটে আপনাদের স্বাগত। আমি অন্তরা আজকে চলে এসেছি হট সিটে এবং আজকে আমাদের সঙ্গে হট সিটে রয়েছেন লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি রাজীব হোসেন। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। রাজীব বাবু, সামনেই তো লোকসভা নির্বাচন, কতটা প্রস্তুত আপনারা বা তৃণমূল দল? লোকসভা নির্বাচনে যেভাবে সাধারণত নির্বাচন হয়, আমরা এই নির্বাচনটাকে একদম পরিষ্কার নিচের স্তরে বুথে বুথে নিয়ে গিয়ে প্রত্যেকটা বুথকে 3-4টে পার্ট করে দিয়ে আমরা সেভাবে নিচে নেমেছি। তাতে মানুষের প্রচণ্ড সাড়া যে নির্বাচন যত কাছিয়ে আসছে, বিরোধী রাজনৈতিক শিবির যারা মাঠে ময়দানে ছিল তারা অনেকটাই ব্যাকফুটে। তৃণমূল কংগ্রেসের অন্তত বুথে বুথে একটা বুথে যদি 1000-1200 ভোটার হয়, 700 ভোটার হয়, 100, 150, 200 শুধু বুথের কর্মীরাই পৌঁছে যাচ্ছে। তাতে যে ভোট যে কী হবে সেটা আমরা অলরেডি ক্যালকুলেশন করে নিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে অন্তত 60 to 70%, 65% বুথে রায় চলে আসবে। সেটা মানুষের রায়। মানে আপনারা একদম প্রস্তুত? একদম পুরোপুরি। যে ব্লক স্তর থেকে অঞ্চল, অঞ্চল থেকে বুথ, বুথ থেকে আবার বুথের 2-3টে করে পার্ট, সেই অনুযায়ী প্রোগ্রাম চলছে। প্রতিটা মুহূর্ত ঝড় বৃষ্টি উপেক্ষা করেও যে মানুষ হয়তো কোনো মাঠে প্রোগ্রাম করেছে, সে প্রোগ্রামটা বৃষ্টির জন্য হয়তো ভাবছে যে আজকে হয়তো প্রোগ্রামটা হবে না, কিন্তু সেটাও না। কোনো গোডাউন হলঘরের ভিতর সে প্রোগ্রাম কর্মীদের উৎসাহে করতে বাধ্য হচ্ছে। সামনে তো লোকসভা নির্বাচন এবং এবারে 4বারের সাংসদ অধীর বাবুর বিপক্ষে দাঁড়িয়েছেন একদা তার সহযোদ্ধা বলা যায়, কংগ্রেসে যখন ছিলেন অপূর্ব সরকার, তিনি প্রতিপক্ষ। তো জয়টা কিভাবে সম্ভব? দেখুন, 4বারের সংসদ বলেই তো আজকে অধীর চৌধুরীর পক্ষে খুব টাফ লড়াই হয়ে যাচ্ছে। কারণ যদি হিসাব করা যায়, বছরে 5 কোটি টাকা করে তিনি পান, তাহলে 20 বছরের সংসদ উনি 5 কোটি 100 কোটি টাকা হচ্ছে। সে 100 কোটি টাকার উন্নয়নের গল্প উনি করছেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ভারতবর্ষে তিনি একটা মন্ত্রিত্ব পদ পেয়েছিলেন যখন কেন্দ্রে কংগ্রেস ছিলেন, তখন শুধু শিলান্যাসগুলো করেছে, কাজ করেনি। তো স্বাভাবিক কারণে তিনি উন্নয়নের দিকটা যাচ্ছে না। তিনি এলাকায় গিয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল কংগ্রেসকে শুধু গালাগালি করছেন। তো মানুষ, মুর্শিদাবাদের মানুষ দীর্ঘদিন সিপিএম কংগ্রেস করার সুবাদে একটা জিনিস পেয়েছে, ভাওতা পেয়েছে, উন্নয়ন করেনি। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেভাবে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসটা হয়নি কেউ। 2014 প্রাক্তন সভাপতি মান্নান হোসেন যখন দলে জয়েন করলেন, তারপর একটা হিড়িক, সেই হিড়িকে কিন্তু আজকের কংগ্রেসের গোটা ঘরটাই ফাঁকা। একটা সময় বলতেন যে সমুদ্র থেকে এক বাটি জল তুলে নিলে কংগ্রেস পার্টির কোনো যায় আসে না। আজকে কংগ্রেস দলটা গোটা মুর্শিদাবাদে এসইউসি দলের মতন হয়ে গেছে। এসইউসি দলেও কোনো পথসভা হলে কিছু লোকজন দেখা যাচ্ছে, কিন্তু কংগ্রেসের সেই তুলনায় কিছু নাই। যে লোক রেজিনগরে, সেই লোক বেলডাঙ্গায়, সেই লোক বড়ুয়ায়, একই লোক কোনো সময় বিজেপির প্রোগ্রামে যাচ্ছে, কোনো সময় সিপিএমের প্রোগ্রামে যাচ্ছে, কোনো সময় অধীর চৌধুরীর প্রোগ্রামে কংগ্রেসের সঙ্গে থাকছে। তো স্বাভাবিক কারণেই আমরা বুঝে নিয়েছি যে মুর্শিদাবাদ জেলায় এবার অন্তত 3-3টেই তৃণমূল কংগ্রেসের ঝুড়িতে আসবে। আর অপূর্ব সরকার একটা জিনিস হচ্ছে যে তার সাংগঠনিক ক্ষমতা, তেনারা কাজ করেছেন, কর্মে ফাঁকি দেয়নি, উন্নয়নের কথা বলে মানুষের দুয়ারে পৌঁছাচ্ছে, মানুষ দুহাত ভরে তাকে আশীর্বাদ করছে,
দোয়া করছে, এবারের রেজাল্ট পুরোটাই উল্টে যাবে। আচ্ছা, বিজেপিকে কতটা শক্তিশালী মনে করছেন? মুর্শিদাবাদ জেলায় বিজেপি কোনো ফ্যাক্ট না, এখানকার বিজেপি কংগ্রেস দলের প্রোডাক্ট। এমন এমন একটা প্রার্থী যেটা মুর্শিদাবাদ লোকসভায় গেছে, এটা তাকে পাঠানো হয়েছে। এমন একটা প্রার্থী বহরমপুর লোকসভায় দাঁড়িয়েছে, তাকে নিমন্ত্রণ করে নিয়ে আসা হয়েছে। এটা সবই খেলা, এই খেলা মানুষ বুঝে নিয়েছে। এখানে প্রত্যেকটা বুথে, অঞ্চলে, ব্লকে, পৌরসভায়, বেশ কিছু জায়গায় তাতে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা জায়গাতে 1 নম্বর দল হিসাবে স্বীকৃতি পাবে। যেভাবে গোটা পঞ্চায়েতে পেয়েছিল, পঞ্চায়েতে যেসব জায়গায় ভোট হয়নি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানুষ পাস করেছে, কিন্তু যেসব জায়গায় ভোট হয়েছে সেখানে অন্তত 65%, 70% ভোট তৃণমূল কংগ্রেসের দখলে এসছে। মানুষ তৃণমূল কংগ্রেসকে পছন্দ করেছে, গ্রামগঞ্জের মানুষ উন্নয়নের স্বাদটা পেয়েছে। সে কারণেই পঞ্চায়েতে তৃণমূল, পঞ্চায়েত সমিতিতে তৃণমূল, জেলা পরিষদে তৃণমূল, যারা জোটের 2016 জোটের নামে ভোট করে মানুষকে ভাঁওতা দিয়ে ভোটটা নিয়েছিল, যে কিছু কিছু মিডিয়ার মাধ্যমে জোট সরকার চলে আসবে, এমনকি কে অর্থমন্ত্রী হবে, কে কৃষিমন্ত্রী হবে, কে মৎস্যমন্ত্রী হবে, তার তালিকা অবধি মিডিয়া থেকে দেখিয়ে বের করে দিয়েছিল। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা গেল যে বাংলার মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ভরে আশীর্বাদ করেছে, তাতে আবার ভালো সমর্থন নিয়ে নেত্রী আবার বাংলার বুকে মুখ্যমন্ত্রী হলেন। তাতে এবারও তাই, মানুষ যখন উন্নয়ন পেয়েছে গোটা মুর্শিদাবাদ জেলায়, তখন জোটের নামে যেসব বিধায়করা পাস করেছিল তারা দেখলে যদি উন্নয়ন করতে হয়, মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছি, তাহলেই জোটের নামে ভোট বেশি দিন টিকবে না। আর সেটা তার 2016 বিধানসভা নির্বাচন হয়েছিল, 2019 প্রমাণ হয়ে গেল যে তাদের জোট আর টিকলো না। তাই সব বিধায়করা সব তৃণমূল কংগ্রেসের নাম লিখিয়েছে। সেসব বিধায়করাও কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের সঙ্গে লড়াই করছে, উন্নয়ন করছে, সাধারণ মানুষের জন্য তারা কাজকর্ম করছে। মানুষ মুর্শিদাবাদ জেলার পিছিয়ে পড়া মুর্শিদাবাদ আর নাই, এখন মুর্শিদাবাদ অনেকটা এগিয়ে গেছে। এখন মানুষ চাইছে এখানে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হোক। আচ্ছা, এই যে সিপিএম এবং কংগ্রেসের জোট হলো না, কতটা সুবিধা হলো আপনাদের? দেখুন, এতে জোট হলেও আমরা এখানে লাভ হতো, আর জোট হয়নি সেটা তো একটা প্লাস পয়েন্ট থাকবে। কিন্তু ওরা চেষ্টা করছে, লাস্ট অবধি তো ওদের একটা গড়প্যাট হবেই, যে সেটা ধরে আমরা ওদের, মোট কথায় আমরা বিরোধীদেরকে বেশি তুলনা দিতে রাজি না। কারণ যেভাবে মানুষের কাছে আমরা উন্নয়ন করেছি, মানুষকে উন্নয়নের কথা বলছি, মানুষ উন্নয়নের পক্ষে আছে, ওদেরকে আমরা গুরুত্ব দিতে চাইছি না। কারণ আপনারা এতটাই আত্মবিশ্বাসী? হ্যাঁ, আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। কারণ ওদের সমালোচনা করে লাভ নাই, ওরা জন্ম থেকে মৃত্যু অবধি ওরা সমালোচনায় ওদের করলে শেষ হবে না। কিন্তু আমাদের সেসব বাদ দিয়ে নেত্রী যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের কথা মানুষকে বলছি, মানুষকে উন্নয়নটা আমরা পাইয়ে দিয়েছি, আমরা মানুষের সঙ্গে ছিলাম, আছি, সেটাই মানুষ আমাদেরকে সমর্থন করছে। আচ্ছা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আবু তাহের খান প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস থেকে, তো তিনি সদ্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছেন, বিদায়ী বিধায়ক, তার উপর কতটা ভরসা করছে দল? দল পুরোপুরি ভরসা করছে, কারণ তিনি কংগ্রেস করলেও তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে ভালো যোগাযোগ রাখতেন, তার উপরে একটা অত্যাচার চলতো, সেই অত্যাচার হলে তিনি দেখেন একটা জেলার সভাপতি ছিলেন তিনি। কেউ চায় যে অত বড় পদ ছেড়ে এসে তৃণমূল কংগ্রেসে যোগদান করা, তার চলাফেরার সমস্যা হচ্ছিল, তিনি উন্নয়নটা করতে পারছিল না। আজকের দিনে বুকে হাত দিয়ে বলুক তো যে কোনো এমএলএ এমপিকে পাস করিয়ে দিয়ে কংগ্রেস কিংবা সিপিএম ধরে রাখতে পারবে নাকি? কোনোদিনই পারবে না। কারণ তৃণমূল কংগ্রেসের মধ্যে কাজ করার একটা স্বাধীনতা আছে, কাজ করার একটা মানসিকতা তৈরি করে দেয়, যে মানুষের পাশে স্বাধীনভাবে কাজ করতে পারে। সেই জন্য এখন কেউ চাইছে না যে সিপিএম কংগ্রেসে থাকতে, সবাই চাইছে তৃণমূল কংগ্রেসে আসতে। আচ্ছা, লোকসভা নির্বাচনের সামনে কিছু কিছু খবর বিরোধীরাই বেশি বলছেন, বা আমাদের হয়তো কানে আসছে, যে ভীষণভাবে দল জীর্ণ গোষ্ঠীদ্বন্দ্বে। কি বলবেন এই বিষয়ে? না, তৃণমূল কংগ্রেসের কোনোদিন গোষ্ঠীদ্বন্দ্ব নেই, নিজেদের মধ্যে মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু যে জায়গায় দলের বিষয়টা আছে, দল সবারই বড়, সবার উপরে দল, দলের উপরে কেউ না। আর একটা জিনিস হচ্ছে, যেখানে প্রতীকের উপরে কেউ না, প্রতীকটাকে প্রত্যেকটা কর্মীরাও চাইছে যে প্রতীকটাকে বড় করতে, এখানে নেতাকে বড় করতে চাইছে না। আমাদের নেতা নেত্রী একটাই, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই কর্মী। এখানে
দাদা শুভেন্দু অধিকারী পাখির চোখ করে দেখছেন। তিনি প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টায় ঘন্টায় গোটা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। কিভাবে চলতে হবে, কিভাবে কোনো সমস্যা যদি আসে তার মোকাবেলা কিভাবে করতে হবে, তাকে পেয়ে তার যে সাংগঠনিক যে শক্তি, তার যে পরামর্শ, আমরা সেই বলে না যে আমরা একটা হাতির বল পেয়ে যাই। তার যখন রাত্রেবেলায় ফোনে যোগাযোগ হয়, তিনি কিভাবে চলতে হবে, কিভাবে পরামর্শ দিতে হবে, তার মতো একটা যোগ্য ব্যক্তি মুর্শিদাবাদ জেলায় যেভাবে কাজ করছেন তিনি, তাতে মুর্শিদাবাদ জেলা আগামী দিনকে প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রাম, অন্তত 80% এলাকায় কাজকর্ম সব হয়ে যাবে। আচ্ছা, এই যে শুভেন্দু অধিকারী আপনার উপর এতটা ভরসা করছেন, বলছেন যে আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, তার একটা সাংগঠনিক ক্ষমতা, তিনি কাজের লোককে পছন্দ করে। আজকে গোটা মুর্শিদাবাদ জেলায় যত কাজের লোক, তারা কিন্তু সব শুভেন্দুবাবুর সঙ্গে যোগাযোগ রাখে, আর তিনি তাদের সঙ্গে যোগাযোগ রাখেন আপদে বিপদে সবসময়। আপনারা দেখবেন যে বিগত দিনে কোনো কংগ্রেস সিপিএমের হাতে মার্ডার হয়ে গেছে কিংবা আক্রান্ত হয়েছে, 4 ঘন্টা 5 ঘন্টা 7 ঘন্টার মধ্যে তিনি যেখানেই থাকুক পশ্চিমবাংলার, তিনি মুর্শিদাবাদে ছুটে চলে এসেছেন। তাহলে সব সময় 2016 সালে আমরা দেখেছিলাম কান্দি সাব ডিভিশনে 4টে ব্লক ডুবে গেছিল, জলমগ্ন হয়ে গেছিল। সে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রচণ্ড তিনি সহযোগিতা করেছিলেন। আমরা শুভেন্দুবাবুর সঙ্গে, তার মানে ওর সঙ্গে একদম ভিতর আত্মার সঙ্গে আমরা সব জড়িয়ে আছি। এইরকম পরিস্থিতি থেকে আমরা তৃণমূল কংগ্রেসে এখানে কাজ করছি। স্বাভাবিক কারণে আমরাও যেভাবে ও আমাদের সঙ্গে জড়িয়ে আছে, আমরাও পারস্পরিক আমরাও কর্মীদের সঙ্গে জড়িয়ে আছি। আমাদের মোবাইলের সুইচ কোনোদিন অফ হয় না, তারও মোবাইলের সুইচ কোনোদিন অফ হয় না। আমরা যে রাত্রি 2টো 3টে 1টা 1:30টা আমরা সবসময় কর্মীদের সঙ্গে যোগাযোগটা রাখি। স্বাভাবিক কারণে কর্মীরা কাজ করতে তারা সক্ষম হয়, ভরসা পায় যে আমাদেরকে ফেলে যাবে না। আমরা তো একটা টাইমে কংগ্রেসও করতাম, আমরা দেখেছি যে নির্বাচন আসতো, একটা নাম্বার মানুষকে দিয়ে দেওয়া হতো, পৌরসভায় দিয়ে দেওয়া হতো যে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করবেন। নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সেই নাম্বারের কাউকে পাওয়া যেত না। এমনকি মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হতো যে আপদে বিপদে থাকতো না। কিন্তু তৃণমূল কংগ্রেসের মধ্যে সেটা পারস্পরিকভাবে নিজেদের মধ্যে যতই মতামতের পার্থক্য হতে পারে, কিন্তু দলের যখন বিষয় আসে তখন সব নেতারাই একদিকে, সবাই একদিকে। আজকে একটা জায়গায় জোট বেঁধে গোটা মুর্শিদাবাদ জেলায় একদম বুথ স্তর থেকে শুরু করে জেলা স্তরে সবাই কাজ করছে, যাতে মুর্শিদাবাদে এটা শুধু জিত না, সে জিতটাকে অন্তত পার্সেন্টটা অন্তত 60%-এর উপরে যাতে নিয়ে যাওয়া যায়, এই মানসিকতা নিয়ে সব কাজ করছে। তাতে খুব ভালো ফল আমরা মুর্শিদাবাদ থেকে পাবো বলে আমরা আশাবাদী। হট সিটে আজকে আমাদের সঙ্গে রয়েছেন লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি রাজীব হোসেন। আমরা চলে যাচ্ছি তার সঙ্গে আলোচনায়। রাজীব বাবু, আপনার সঙ্গে যেটা আলোচনা হচ্ছিল যে লোকসভা নির্বাচনে তৃণমূল দল একদম প্রস্তুত এবং মুর্শিদাবাদ জেলায় 3টি লোকসভা কেন্দ্রেই 3টি তৃণমূলের ঝুলিতে যাবে সেই নিয়ে আপনারা একদম 100% নিশ্চিত। কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, যেখানে আবু তাহের খান দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে, সেখানে আমরা বিজেপির প্রার্থী দেখতে পাচ্ছি হুমায়ুন কবিরকে, যিনি একসময় ছিলেন কংগ্রেসে, তারপরে ছিলেন তৃণমূলে এবং তারপরে আবার কংগ্রেস, এখন বিজেপিতে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? দেখুন, ওর সম্বন্ধে কিছু বলতে আমি চাইছি না, কারণ বিজেপি দলের এমনই একটা দুরবস্থা যে ওর মতো লোককে নিয়ে গিয়ে মুর্শিদাবাদ লোকসভায়, তাতে তৃণমূল কংগ্রেসের অনেকটাই প্লাস পয়েন্ট হবে। পারতো অনেকদিন ধরে যারা তৃণমূল কংগ্রেসটা করছিল, এই বিজেপিটা করছিল, তাদেরকে খাড়ো করতে। আর বলে না যে আগে তৃণমূল কংগ্রেস করতো, এখন পচা আলু বস্তা থেকেও রাখতে চাই না। দেখবেন না, একটা বস্তার মধ্যে যদি কোনো আলু পচে যায়, তাড়াতাড়ি বের না করলে গোটা বস্তাটাই পচিয়ে দেয়। তা সেসব ব্যক্তির সম্বন্ধে কথা না বলাই ভালো। ওখানে আবু তাহের খান ব্যাপক ভোটে জিতবে, কারণ করিমপুর থেকে শুরু করে এদিকে ভগবানগোলা, মুর্শিদাবাদ জিয়াগঞ্জ পৌরসভা, আজিমগঞ্জ মুকুন্দবাগ এবং মুর্শিদাবাদ পৌরসভা, MJ ব্লক, প্রত্যেকটা বুথে বুথে আমরা যেভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাড়া দেখছি, সাধারণ মানুষের যা উৎসাহ, তাতে এখানে মূল লড়াইটা সিপিএমের সঙ্গেই হবে। তৃণমূল কংগ্রেস একটা ব্যাপক মার্জিন পাবে, সে মার্জিনের তুলনায় যে আগামী দিনে মনে হয় না যে কোনো রাজনৈতিক দলের কোনো এমপি এত ভোটে জিতেছে, এরকম একটা মার্জিন মুর্শিদাবাদ লোকসভা দিতে চলেছে। আচ্ছা, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আমরা দেখছি যে
প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ বাবু কংগ্রেসের প্রার্থী অভিজিৎ মুখার্জি, তার বিপক্ষে দাঁড়িয়েছেন তৃণমূলের খলিলুর রহমান, রাজনীতিতে বলা যায় একদম নতুন। তো এটার কি কোনো রকম প্রভাব পড়তে পারে যে একদার প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে বা এর আগের বার তিনি জিতেছিলেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, মানুষ কাছে পেতে চায়। তিনি হতে পারেন রাষ্ট্রপতির ছেলে, কিন্তু ডুমুরের ফুল। তাকে ভোট দেওয়ার পর মানুষ কিন্তু কোনোদিন কাছে পায় না। তিনি উন্নয়নটা কোনোদিনই করেনি। তাকে দেখা যায় যখন নির্বাচন আসে কিংবা বাড়ির পার্টির একটা বড় জমায়েত ফমায়েত যখন ডাক দিত, এখন তো কংগ্রেস সেই জমায়েতটা ডাকায় ভুলে গেছে। কারণ তাদের আর সেই শক্তি নাই যে এফইউসি মাঠের মতো মাঠ ভর্তি করবে। এফইউসি মাঠের আপনারা দেখেছেন বিতর্ক সভা, এফইউসি মাঠের জন্য পারমিশনের জন্য অ্যাপ্লিকেশনই করা হয়নি, আর গোটা জেলা জুড়ে একটা বিতর্ক সৃষ্টি করে দেওয়া হলো যে এফইউসি মাঠ নাকি পারমিশন দিচ্ছে না। তো পারমিশন চাইলেই তো পারমিশন দিত। তখন বিতর্ক যে মানুষ যাতে একটা হিডিক প্রচারটা নিয়ে মানে অ্যান্টি একটা প্রচার পেতে চেয়েছিল। এইরকম যখনই প্রোগ্রাম হয় তখন কিন্তু তাকে দেখা যায়। তাছাড়া জঙ্গিপুরবাসী তার বাবাকেও দেখেছিলেন, তাকেও দেখেছে। ওরা বাবা এবং ছেলে মিলে 15 বছর ধরে সংসার ছিলেন। বাবা ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, কিন্তু উন্নয়ন কিছু করেনি। যদি ভাবতো যে জঙ্গিপুরবাসীর জন্য আমরা কাজকর্ম করব, তো জঙ্গিপুরে আজকে অন্তত পদ্মা গঙ্গা ভাঙন, রাস্তাঘাট, বিশেষ করে নবগ্রামের মতো জায়গা, সাগরদিঘির মতো জায়গা, খড়গ্রামের মতো জায়গা, সেসব এলাকাতে তারা পাই দেয় না। এলাকাতে মানুষ কোনোদিন তাদেরকে পায়নি। উন্নয়নের যে এমপি আছে, এমপিরা যে বছরে 5 কোটি টাকা করে পায়, তিনিও 75 কোটি টাকা তারাও পেয়েছে। সে 75 কোটি টাকার কোনো নেমপ্লেটও দেখা যায় না যে না কোনো সংসদ হিসাবে কাজ করেছে। আর খলিলুর সাহেব একটা সমাজসেবিক লোক, তিনি রাজনীতি না করলেও মানুষের পাশে কিন্তু সমাজসেবী হিসাবে দেখা যায়। এখনও আপনারা দেখবেন যে বহরমপুর এই মেডিকেল কলেজে দাঁড়ালেই অন্তত সারাদিনে খলিলুর সাহেবের একটা না একটা অ্যাম্বুলেন্স অন্তত ঢুকছে। তিনি অনেক অ্যাম্বুলেন্স দান করেছেন, তিনি অনেক মেলা কমিটিকে অর্থ দিয়ে সহযোগিতা করেন, তিনি শারদোৎসবে বস্ত্র দিয়ে সহযোগিতা করেন, তিনি ঈদ বকরিদের টাইমে বস্ত্র দেন। তো স্বাভাবিক কারণে খলিল সাহেবের একটা অনুদান গোটা মুর্শিদাবাদ জেলায় আছে। মানুষ চিনে জানে যে খলিল সাহেব একটা সমাজসেবিক লোক। আর এরা নামডাক কামিয়ে নিয়ে দেখেন, যেদিনকে ভোট শেষ হবে তার বিজনেস প্লাসে তার প্লেনের টিকিট কাটা আছে, তিনি চলে যাবেন দিল্লি। যদি জিতে তাহলে আসবে, না যদি হারে তো আর কোনোদিন আসবে না, তার মোবাইলের সুইচটাই বন্ধ হয়ে যাবে। তো মানুষ এটা বুঝে নিয়েছে যে এরা মানুষের সঙ্গে থাকবে না, এরা বসন্তর কোকিলের মতো আসবে আর বসন্তর কোকিলের মতো আবার চলে যাবে। স্বাভাবিক কারণেই এবার কিন্তু আর ওই প্যাডটা রেনু হবে না, এবার ওই পাশে এক্স এমপিটা লিখতে হবে। এটা গোটা জঙ্গিপুরবাসী এটা ঠিক করে নিয়েছে যে পরিস্থিতিটা কোন জায়গায় ঠেকবে। তো এদের একটা জিনিস হচ্ছে যে সুযোগ দিয়েছিল মুর্শিদাবাদ, একটা জঙ্গিপুরবাসীরা, জঙ্গিপুর মানুষের ভোটাররা প্রণববাবুকে একটা সম্মান দিয়েছিল। তিনি যিনি জীবনে কোনোদিন রাজনৈতিকভাবে লড়াই করে জিততে পারেননি, সে সম্মানটুকু তিনি রাখেনি, তিনিও রাখেনি, তার ছেলেও রাখেনি। আমরা দেখেছি একটা পঞ্চায়েতে যে তার ডেভেলপমেন্টে যদি কাজ হতো তাহলে এত পরিশ্রম তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতারা আছে তাদেরকে করতে হতো না। এখন প্রচণ্ড পরিশ্রম করছে জঙ্গিপুর এলাকা থেকে শুরু করে নবগ্রাম, খড়গ্রামের, সাগরদিঘির অন্তত যারা প্রধান উপপ্রধান আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার আছে, জেলা পরিষদের মেম্বার আছে, উন্নয়নটা তারা করছে। এবং খলিলুর সাহেবকে প্রার্থী হিসাবে পেয়ে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা খুব খুশি এবং সাধারণ মানুষও খুব খুশি। স্বাভাবিক কারণেই আমরা খলিলুর সাহেবও অনেক ভোটে জিতবে, অপূর্ব সরকারও জিতবে এবং আবু তাহেরও জিতবে। কারণ 3টে সিট 3টেই আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূল কংগ্রেসের যত দিন যাচ্ছে তত সাংগঠনিকভাবে শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং প্রত্যেকটা কর্মী সভায় যেভাবে মানুষ সাড়া দিচ্ছে তাতে এখানে কোনো শক্তিই পারবে না, এখানে তৃণমূল কংগ্রেস 1 নম্বর দল হিসাবে স্বীকৃতি পাবে। রাজীব বাবু, লালবাগ বা জিয়াগঞ্জ, যেহেতু আপনি লালবাগ মহকুমা তৃণমূল সভাপতি, তো লালবাগ বা জিয়াগঞ্জে কিরকম ফল আশা করছেন সেখান থেকে? খুবই ভালো, যেভাবে পৌরসভাগুলো কাজ হয়েছে। আপনি দেখুন না, বহরমপুর পৌরসভায় বিগত দিনে যে পরিস্থিতি ছিল, সন্ধ্যেবেলা হলে অন্ধকার, সেখানে লাইট থেকে শুরু করে তারপর হচ্ছে পার্কিং, ফুটপথ, জলের ব্যবস্থা, সেই কাজ জিয়াগঞ্জে হয়েছে, লালবাগেও হয়েছে। স্বাভাবিক কারণেই মানুষ যখন উন্নয়নটা পাচ্ছে তখন তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যদিকে তাকাতে চাইছে না। এইসব কাজ তো এর আগে পৌরসভায় ছিল, তারা কাজ করতে পারেনি।
আর এখন যারা 15 বছর 10 বছর 5 বছর এমপি ছিলেন মানুষের কাছে যায়নি, এখন যদি নতুন করে এই তোমাদের ভোট দিয়ে দেয়নি তৃণমূল কংগ্রেসের কর্মীরা, এবার ভোটের ব্যবস্থা করে দিয়েছে, আরে ভোট দিলে তো সে তৃণমূল কংগ্রেসকে দিবে, কাকে দিবে? কারণ তিনি তো 20 বছর ছিলেন, একজন 15 বছর তারা বাপ বেটা মিলে ছিলেন, আর একজন 5 বছর ছিলেন। মানুষ সিপিএম কংগ্রেসকে বারবার দেখেছে, এবার তৃণমূল কংগ্রেস ছাড়া অন্যদিকে তাকাতে চাইছে না। যেখানে ঘাসের উপরে ঝোড়া ফুল থাকবে সেখানেই ভোটটা মারবে। আর এদের সঙ্গে সেই রকম যে রাজনৈতিক লড়াই হবে বলে মনে হয় না, কারণ প্রচারে নাই, তারা ফিল্ডে নাই, মাঠে নাই, উন্নয়নে নাই, কিছুতে নাই। ভোট নিয়ে নেওয়ার পর তাদের মোবাইলের সুইচ বন্ধ হয়ে যায়, তারা দিল্লি আর কলকাতার বহরমপুর করে। তো এলাকাতে তারা নিজের পরিস্থিতিটা কোনোদিন ঘুরে তাকাই দেখেনি। আমার মনে হয় এদের প্রতিদ্বন্দ্বিতা করার চেয়ে অবসর নিয়ে নেওয়া অনেক ভালো ছিল, তাহলে অন্তত মান সম্মানটা থাকতো। এই যে এখন অনেকজনকে তো তিনি প্রাপ্তন করেছে, এখন তো নিজের প্রাপ্তন হওয়া পালা। আর তাও গুরু, কেউ কেউ বলছে যে অপূর্ব সরকার তোর শিষ্য ছিল, তাই শিষ্যর কাছে হারবে, কত খারাপ লাগবে বলুন তো। যে জায়গায় সংগঠনটা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের, অপূর্ব সরকার যে হারে জনসমর্থন পাচ্ছে, তাহলে তো এখানে অধীর চৌধুরীর হার নিশ্চিত। যা দেখা যাচ্ছে তিনি তো ঘিরা পড়ে গেছে, বড়ুয়াতে গিয়ে লোক পাচ্ছে না, ভরতপুরে গিয়ে পাচ্ছে না, কান্দিতে গিয়ে পাচ্ছে না। ও চালাকি করে কোনো জায়গাতে একটা লোককে দিয়ে সেটিং করে দেখানোর চেষ্টা করছে একটা মিডিয়ার অ্যাডভান্টেজ নেওয়ার, কিন্তু সেটা হবে না। বহরমপুর শহরে যে পরিস্থিতিটা ছিল, এখন বহরমপুর শহরেও দিনের দিন যত দিন যাচ্ছে তৃণমূল কংগ্রেসটা কিন্তু খুব শক্তিশালী হচ্ছে, এটা খুব ভালো দিক। তাতে আগামী দিনকে বহরমপুর শহরে যেভাবে উন্নয়ন হয়েছে তার চেয়ে আরও বেশি উন্নয়ন হবে। এই যে অধীর চৌধুরী বলছেন যে একদা তার শিষ্য ছিলেন অপূর্ব সরকার, তার কাছে হারবেন, কিন্তু অধীর চৌধুরী বহরমপুর লোকসভা কেন্দ্রে স্বয়ং মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলেছেন যে যদি জিততে না পারেন তিনি, তাহলে রাজনীতি করা ছেড়ে দেবেন। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, সামান্য অপূর্ব সরকার ওরই শিষ্য, আমরা ওকে দিয়েই তো ওকে হারাবো। তারপর মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর কথা উনি পরে বলবেন। যে পরিস্থিতিটা এমনই একটা জায়গায়, অপূর্ব সরকারকে তিনি তৈরি করেছিলেন, আজকে তার কাছে যখন হারবে তখন তো মজাটা তো আরও বেশি লাগবে। ও নেত্রীর কথা বলছে, ও রাজনীতি থেকে ওকে এমনি অবসর নিতে হবে, আর তা নয় বিজেপিতে নাম লিখাতে হবে। আর বিজেপিতে নাম বকলমে লিখিয়ে রেখেছে, এবার পারলো না, ও হারার পর যাবে। আচ্ছা, একটা কথা শোনা যাচ্ছে যে বিভিন্ন পৌরসভায় কাজের টোপ দেওয়া হচ্ছে, যে এই পৌরসভার এই জায়গা থেকে যদি এত লিড হয় সেখানে কাজ হবে বা কাজের সংস্থান হবে। তো কি বলবেন এই বিষয়ে? না, এটা ঠিক না, কারণ 2011 যখন তৃণমূল কংগ্রেস গোটা রাজ্যে ক্ষমতায় আছে, মামাটির নামে সরকার এখানে গঠন হয়েছে। সেই সরকার 2011 সালে এখানকার মুর্শিদাবাদ জেলায় একমাত্র সাগরদিঘির বিধায়ক ছাড়া কোনো বিধায়ক ছিলেন না। তবুও তো আমাদের বহরমপুর শহরে মেডিকেল কলেজ হয়েছে, তারপর আপনার সুপার ফেসিলিটি হসপিটাল জঙ্গিপুরে হয়েছে, প্রত্যেকটা ব্লকে ব্লকে ফায়ার ব্রিগেড হয়েছে, পৌরসভায় জলের প্রকল্পগুলো হয়েছে। আমরা 2014 যে নির্বাচনটা, সে নির্বাচনে সেইভাবে এখানে তৃণমূল কংগ্রেসে কোনো এমপি জিতেনি। তারপর 2016-তে মাত্র 4খানা বিধায়ক পেয়েছে। তারপরে তো উন্নয়ন হয়েছে, এখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেনি বলে তো উন্নয়নটা পিছিয়ে রাখেনি। এখানে গোটা বাংলায় যেভাবে আদার্স জেলাগুলোই আপনার ইন্দিরা যোজনা আবাস হয়েছিল, তারপর আমার যোজনা হয়েছে, আমার ঠিকানা হয়েছে, এনার্জির কাজ হয়েছে, তারপর মেডিকেল কলেজ হয়েছে, এখানেও সেরকম সেম কাজ হয়েছে। তো উন্নয়ন থেমে থাকবে না। উন্নয়ন, যেহেতু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উন্নয়নটাকে নিয়ে স্বপ্ন দেখেন, মুর্শিদাবাদ জেলাটাকে অনেক এগিয়ে দিয়েছে, আরও এগিয়ে যাবে। আচ্ছা, মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে পরপর জিতেছিলেন দুবার মান্নান হোসেন, তো আজকে তার অবর্তমানে, মান্নান হোসেনের অবর্তমানে আপনাদের পরিবারের কাউকে দেখা গেল না কেন প্রার্থী হিসেবে? দেখুন, আমরা তো জেলা পরিষদে কাজ করছি, আমি জেলা পরিষদের আমাকে পূর্ত পরিবহনের দায়িত্ব দিয়েছে। আমাদের পরিবারে আরেকজন জেলা পরিষদে আমার বোনটা আছে, আমার ভাইটা সে জেলা পরিষদে ডোমকল পৌরসভায় আছে। তো স্বাভাবিক কারণে আমরা দল আমাদেরকে যথেষ্ট সম্মান দিয়েছে, আমরা দলের অসম্মান আমরাও হতে দিব না। আমাদের পরিবারের না হলে আমরা তৃণমূল কংগ্রেসটাকে আমরা গোটা পরিবারের মতো করে দেখছি। আবু তাহেরও আমাদের পরিবারের বাইরে না, অপূর্ব সরকারও আমাদের পরিবারের বাইরে না, খলিলুর রহমান সামনে, মোট কথাই গোটা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই আমাদের পরিবারেরই লোক, এরা আমাদের পরিবারের, আমাদের পরিবারের বাইরে না। আচ্ছা, আপনারা ভোটে প্রচারে গিয়ে কি বলছেন, মানুষের কাছে কি বার্তা দিচ্ছেন? আমরা একটাই বলছি, সিপিএম কংগ্রেস বারবার, যে এমপি সংসদ কোটা
সংসদ হিসাবে এখানকার যারা ছিলেন তারা কোনোদিন কাজ করেনি। আমরাও সংসদ হিসাবে দেখেছিলাম মান্নান হোসেনকে, তিনি ভারতবর্ষের ৪র্থ স্থানে ছিলেন, তার সংসদ করার টাকার অ্যালটমেন্ট, তার টাকার কাজ করানো হয়েছে। আর এই সংসদগুলো দেখছি যে এরা কোনো কাজ করে না, এরা শুধু সকাল হলেই কীভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে উন্নয়ন করছেন, যখন ক্লাবগুলোকে কোনো অনুদান দিচ্ছেন তখন গিয়ে হাইকোর্টে সুপ্রিম কোর্টে মামলা করছে, যখন ইমাম মজ্জেমদেরকে ভাতা দেওয়া হচ্ছে তখনও গিয়ে মামলা করছে, যখন দুর্গাপুজোকে টাকা দেওয়া হচ্ছে শারদ উৎসবের জন্য তাদের বিরুদ্ধেও মামলা করা হচ্ছে। এরা ভালো কাজের বিরোধিতা করা ছাড়া কোনোদিন কাজ করতে শিখেনি। তো এদের মন মানসিকতাটা একটা বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে উন্নয়ন করাটা এরা ভুলে গেছে, যে কীভাবে উন্নয়নটা করতে হয়। আসলে করেনি তো, মমতা দিয়ে তো সারা জীবন রাজনীতি করে এসছে। তো সেটাই আমরা মানুষকে তুলে ধরছি যে উন্নয়নের স্বাদ তৃণমূল কংগ্রেস দিয়েছে, যেখানে পঞ্চায়েতে তৃণমূল আছে, পঞ্চায়েত সমিতিতে আছে, জেলা পরিষদে আছে, যেসব এমএলএরা তৃণমূল কংগ্রেসের যোগদান করেছে, ব্যাপক এলাকায় কাজকর্ম করছে। আরও কাজ পাবে তৃণমূল কংগ্রেস এখানে আসলে, সেটাই আমরা বলছি। মোট কথাই হচ্ছে যে উন্নয়নের সঙ্গে অউন্নয়নের লড়াই। তো এখানে বিরোধী শক্তি যতই যদি লাস্ট অব্দি এরা বিজেপি, কংগ্রেস, সিপিএম সব একদিকে হয়ে যায়, তৃণমূল কংগ্রেস একাই লড়াই করে তিনটে সিট জিতবে, তাতে এখানে সন্দেহের কোনো বিষয় নেই। আচ্ছা, পঞ্চায়েত ভোটে তো রাজ্য পুলিশ ছিল, কিন্তু লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী কিভাবে সামলাবেন? তাতে কি আছে, কেন্দ্র বাহিনী থাকলে কেন্দ্র বাহিনীর মতো কাজ করবে। আমরা তো মানুষকে এটাই বলছি যে কেন্দ্র বাহিনী কাজ করুক ওর মতো। আমরা ভারতবর্ষে যে সংবিধান আছে, ইলেকশন কমিশনার আছে, তার নির্দেশ মেনে আমাদের কর্মীরা কাজ করবে। ভোট চাওয়া অধিকার সবারই আছে। আমরা উন্নয়ন করছি, আমরা 2021 সাল অবধি আপনার বিধানসভাতে উন্নয়ন করব, পঞ্চায়েতে 2023 সাল অবধি উন্নয়ন করব। আমরা তো থাকবো মানুষের পাশে, আছি, থাকবো। আর তাছাড়া কে এলো কে গেল তা দেখে আমাদের সাথে নেই। আমাদের মোট কথাই হচ্ছে যে মানুষের পাশে থাকা, মানুষের বাইরে আমরা কোনো কাজ করতে চাইছি না। তাতে কেন্দ্র বাহিনী আসুক আর আপনার এনআইএ আসুক আর সেন্ট্রাল ফোর্স আসুক, সিআইএসএফ আসুক, তাতে কোনো যায় আসে না। যত ভোট যে বুথে পোল হবে তৃণমূল কংগ্রেসের তত ভালো হবে, তৃণমূল কংগ্রেস তত বেশি মার্জিনে এখান থেকে জয়লাভ করবে। কারণ মুর্শিদাবাদ জেলার মানুষ অনেকেই হয়তো এটা প্রচার করার সৃষ্টি করছে যে কেন্দ্র বাহিনী এসে ভোট এখানে কত অমুক হবে তমুক হবে। তো কেন্দ্র বাহিনী তো এর আগেও ছিল, এর আগেও তো কেন্দ্র বাহিনী স্পর্শকাতর বুথ যেগুলো সেগুলো তো কেন্দ্র বাহিনী ভোট করিয়েছে, তাতে তো কোনো সমস্যা হয়নি। বরঞ্চ আমাদের আরও ভালো হবে, কারণ এই ভোটের নামে আমাদের অনেক নেতাকর্মীদেরকে খুন হতে হয়। আমরা বিগত দিনে অনেক তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে হারিয়েছি, আমরা নতুন করে কাউকে হারাতে চাই না। আমরা চাই সুস্থভাবে ভোট হোক, আর সেই ভোটে তৃণমূল কংগ্রেস পরিচয় পাইয়ে দেবে তাদের অস্তিত্বটা কিছু কতটুকু আছে। কারণ মানুষের পাশে যারা থাকে না, মানুষ তাদেরকে পছন্দ করে না। একটা সময় মানুষকে মিথ্যা কথা বলে বেশি দিন না, অল্প দিন রাখা যায়। দীর্ঘমেয়াদী রাজনীতি করতে গেলে মানুষের সামনে সত্যি কথাটাই তুলে ধরা ভালো। যে স্বীকার করুক না মাঠে দাঁড়িয়ে যে আমরা উন্নয়নটা করিনি, সেটা তারা তো বলবে না। কারণ কেউ 20 বছর এমপি আছে, রেলের প্রতিমন্ত্রী ছিলেন, তিনি তো কাজ করেননি, সেটা তো মানুষ বুঝতে পারছে, সে মানুষ জবাব দেবে। আচ্ছা, পঞ্চায়েত ভোটে তো ভোট দিতে পারেনি এরকম একটা কথা শোনা যায়, বিরোধীরা বলে থাকেন যে ভোট হয়নি, ভোট করতে দেওয়া হয়নি। সেই নিয়ে কি মানুষের মধ্যে কোনো ক্ষোভ আছে যেটা লোকসভা নির্বাচনে মানে তার প্রভাব পড়তে পারে? না না, ভোট যেখানে দিতে পারেননি বলতে গেলে এটা সম্পূর্ণ ভুল, এটা মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। যদি সেখানে বিরোধীদের কোনো ক্যান্ডিডেট না থাকে, তারা তো কর্মী সমর্থনই ম্যানেজ করতে পারে না। আমরা এখনও জোর গলায় বলছি, গোটা মুর্শিদাবাদ জেলায় যত কটা বুথ আছে, অন্তত অধীর চৌধুরীর এলাকায়, সংসদ এলাকায়, তার এলাকাতে বহরমপুর লোকসভাতে 1800-র উপরে বুথ থাকবে। 1800 বুথের উপরে তিনি খুব জোর পারলে 350 থেকে 400 বুথে এজেন্ট দিতে পারবে। তাছাড়া লোক কোথায় যে এত লোক এজেন্ট দিবে? ও তো আর ভোটের দিনকে তো প্রতিটা বুথে একই টাইমে ভোট হবে। যে কটা লোক নিয়ে বেড়াচ্ছে সেটা তো 50টা লোক, নিচে তলায় তো লোক নাই, কোথায় রাখবে? এখন তাদের যদি এজেন্ট দিতে না পারে, তাদের যদি গত পঞ্চায়েতে প্রার্থী দিতে না পারে, লোক ঠিক হয়নি। ওরা তো পঞ্চায়েতে চেয়েছিল জোট করতে, যে জোটটা করতে চেয়েছিল 50-50। তারপর আমরা যেটা জানলাম যে কারণ সিপিএমের কিছু বিধায়করা তো আমাদের সঙ্গে যোগদান করেছে, তারা তো কংগ্রেসের সঙ্গে বলেছিল তোমরা 50 দাও, আমরা 50 দিব। তো তাদের 50% লোক ম্যানেজ হয়নি। তারপর সিপিএমকে বলেছে তোমরা 25% দাও। তো 25% নেওয়ার পর এরাও পারেনি 25 প্রার্থী দিতে, ওরা 25 ওরাও দিতে পারেনি। যাদের কাছে কর্মী নাই, লোক নাই, তারাই সব যদি কথা বলে তাহলে এগুলো মানায় না। কারণ তাদের
বুথে এজেন্ট দেওয়া সেটা তাদের দলের ব্যাপার, তাদের নেতৃত্বের ব্যাপার, তাদের সংগঠনের ব্যাপার। আজকের দিনে আমরা জোর গলায় দাঁড়িয়ে বলছি যে আমাদের প্রত্যেকটা বুথে মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, বুথের কর্মী এবং বুথ সভাপতি মিলে 50 থেকে 100 জন আমাদের করে লোক থাকবে প্রত্যেকটা বুথে। সকাল থেকে বুথে যখন ভোট আরম্ভ হবে সকাল থেকে সন্ধ্যা অবধি তারা বুথের ওই 200 মিটার বাইরে ক্যাম্প করবে তৃণমূল কংগ্রেসের। খেয়ে হোক না খেয়ে হোক সারাটা দিন মাজায় দড়ি বেঁধে সেদিনকে ভোটের দিনকে নির্বাচনে থাকবে। কিন্তু ওদের একটা লোকও আমার মনে হয় দিতে পারবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, এই যে এখনো আমরা দেখতে পাচ্ছি যে মানে কন্টিনিউ কদিন পরেই লোকসভা নির্বাচন, তবুও বিভিন্ন দল থেকে ছেড়ে এসে তৃণমূলে যোগদান করছে, এটার মানে কারণটা কি? কারণ একটাই, যে নিরাপত্তাটা পাবে, তারপর হচ্ছে যে উন্নয়নটা পাবে, আপদে বিপদে পাবে। মানুষ কি চাই? সবাই তো চাকরি, খাওয়া দাওয়া, টাকা পয়সা চাই না। কোনো সমস্যা হলে পাশে একটু দাঁড়ানো, কোনো বাড়ির কোনো একটা পেশেন্ট হসপিটালে ভর্তি হচ্ছে 1 বোতল রক্ত দেওয়া, সেটা যদি কংগ্রেসের কোনো নেতাকে বলে রাত্রি 8টার পর তাদের মোবাইলের সুইচ বন্ধ হয়ে যায়। মোট কথায় মুর্শিদাবাদ জেলার কংগ্রেসটা হয়েছে গরুর গাড়ির হেডলাইট। কারণ গরুর গাড়ি যেভাবে চলে সেভাবে কংগ্রেস দলটা ওদের চলছে, তাদের সেভাবে কর্মীরা থাকতে চাইছে না, সব তৃণমূল কংগ্রেসের নাম লেখাচ্ছে। কারণ তৃণমূল কংগ্রেসের একটা নির্বাচিত যে পঞ্চায়েত সদস্য আছে সেও দায়িত্ব নিয়ে অন্তত হসপিটালে গিয়ে, বিশ্বাস না হলে আপনারা মেডিকেল কলেজে গিয়ে খোঁজ নেবেন, অন্তত 10টা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের মেম্বার হোক, পঞ্চায়েত সমিতির মেম্বার হোক, নিজের এলাকা থেকে পেশেন্ট নিয়ে গিয়ে রাত্রে এসে হসপিটালের সামনে দাঁড়িয়ে আছে তাদের হয়তো রক্ত দেওয়ার জন্য, কিংবা হয়তো মেডিসিনটা কিনতে পারছে না, চাঁদা তুলে মেডিসিনটা কিনে দিতে জন্য। বিভিন্ন রকমভাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা চাইছে মানুষের পাশে থাকতে। আর এই দলটার নামই হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। মানুষের পরিষেবা ছাড়া আদার্স কোনো লক্ষ্য নাই। আর সেটাকে যদি ওরা অপপ্রচার করে তো সেটা তাদের মানুষের বোঝানোর ক্যাপাসিটি, তারা নিজের মিথ্যাটাকে ঢাকার জন্য এগুলোকে অপপ্রচার করছে। রাজীববাবু, আমাদের সময় একদম হটসিটে শেষ হয়ে এসেছে, আমরা নিশ্চয়ই হটসিটে আপনাকে পাবো। দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে এবং অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে অবশ্যই আমরা আনবো, অবশ্যই রাজীববাবুকেও নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে পাবো। আজকের মতো হটসিট এ পর্যন্ত, নমস্কার। নমস্কার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, মনোবীক্ষণ। কলকাতার বাইরে তো বটেই, সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা, কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবীক্ষণ, সুস্থ মনের ঠিকানা। যোগাযোগ নাম্বার 7477799515 অথবা 8981464344 অথবা 9007574740।